সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বহুব্রীহি উপন্যাসটির ৯ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। দুজনই দেবশিশু। দেখে মনে হচ্ছে তারা তাদের ছোট্ট ডানা দুটি ঘরের বাইরে রেখে খেলতে বসেছে। এই খেলাও অদ্ভুত খেলা। একজনের হাতে একটা কাঁচি, অন্যজন বিছানার চাদর ধরে আছে। কচকচ করে চাদর কাটা হচ্ছে। বাচ্চা দুজনের কারোর মুখেই কোনো বিকার নেই। পুতুল অবাক হয়ে এই দৃশ্য দেখছে। বাচ্চা দুটিকে সে চেনে, তবে এখনো ভালো পরিচয় হয়নি। আজ পরিচয় করার জন্যেই এসেছিল। এসে দেখে এই কাণ্ড। তার বাধা দেয়া উচিত, কিন্তু বাধা দেওয়ার পর্যায়ে পার হয়ে গেছে। বাচ্চা দুটি বিছানার চাদর কেটেছে, বালিশ কেটেছে, একটা লেপ কেটেছে। ঘরময় তুলা উঠছে। ভয়াবহ অবস্থা। পুতুল বলল, এসব কি? নিশা হালকা গলায় বলল, কিছু না। তোমরা এইসব কেন করতেছ? কাটাকুটি খেলছি। বোনের এই কথা টগরের পছন্দ হলো না। সে বলল, আমরা দর্জি দর্জি খেলছি। দর্জি দর্জি খেলতাছ? বলেই টগর হাসল। অনেকদিন থেকে এই খেলাটা তার খুব পছন্দ। রাস্তার ওপাশে নতুন দর্জির দোকান হয়েছে, ক্যালকাটা শুটিং। সেখানে খচখচ করে রাত দিন কাঁচি দিয়ে কাপড় কাটা হয়। টগর গভীর আগ্রহে দেখে। আজ অনেকদিন পর এই খেলার সুযোগ পাওয়া গেল। কাঁচি অনেক কষ্টে নিশা মিলির কাছ থেকে জোগাড় করেছে। পুতুল বলল, তোমাদের আব্বা তোমাদের মারবে না? টগর বলল, মারবে। তারপরেও এরকম করতাছ? কেন? নিশা ছোট্ট করে হেসে বলল, বেশি মারবে না, অল্প মারবে। অল্প মারবে কেন? আমাদের মা মারা গেছে তো। মা মারা গেলে বাচ্চাদের বেশি মারার নিয়ম থাকে না, কম মারতে হয়। পুতুল বলল, অনেক খেলা হয়েছে, এখন হাত থেকে কেসিটা নামাও, না হইলে হাত কাটবো। টগর বলল, আপনি জানতো, আপনি আমাদের বিরক্ত করবেন না। পুতুল নড়ল না। এমন মজার একটা দৃশ্যের আকর্ষণ এড়িয়ে সে যেতে পারছে না। বাচ্চা দুটি টুকটুক করে কথা বলছে। নিশা বলল, আপনি আমার জন্যে 1 গ্লাস খাওয়ার পানি আনেন তো। এমনভাবে বলল যেন কতদিনের পরিচিত, কত দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। পুতুল পানি আনতে গেল। পানি এনে এই 2 দর্জির কাউকে পাওয়া গেল না। তারা অদৃশ্য। ডেকেও সাড়া পাওয়া যাচ্ছে না, কারণ আনিস ঘরে এসেছে। তার সাড়া পাওয়ার পরই এই অবস্থা। পুতুল আনিসকে দেখে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, সালাম আলাইকুম। আনিস বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি এমদাদ সাহেবের নাতনি, তাই না? পুতুল তোমার নাম? জি। দেখেছ কি অবস্থা? পুতুল কিছু না বলে মুখ নিচু করে হাসল। আনিস বলল, এদের যন্ত্রণায় অস্থির হয়েছি। এরা যা করছে তার নাম দুষ্টুমি না, এ হচ্ছে ইচ্ছা করে আমাকে কষ্ট দেয়া। তোর পানির গ্লাসটা কি আমাকে দিতে পারো? পুতুল গ্লাসে গিয়ে দিল। আনিসা এক চুমুকে পানি খেয়ে ফেলল। বিষণ্ণ গলায় বলল, এই ঘটনা কিন্তু আজ নতুন ঘটছে না, এটা পুরনো ঘটনা। আগেও কাটাকুটি খেলা একবার হয়েছে। তখন তারা প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিন খেলবে না। বারবার তো এটা হতে দেয়া যায় না। বাদ দেন, এরা ছোট মানুষ। তুমি ভুল বলছো পুতুল। ওরা ছোট হলেও আমার সঙ্গে যা শুরু করেছে তা বড় মানুষদের খেলা, এক ধরনের দাবা খেলা। তারা একরকম চাল দিচ্ছে, আমি একরকম চাল দিচ্ছি। আমার সংসার টিকবে কি টিকবে না এটা নির্ভর করছে এই খেলার
জয় পরাজয়ের উপর। এই মানুষটার কথাগুলি পুতুলের বড় ভালো লাগছে। কি সহজ সরল ভঙ্গিতেই না পুতুলের সঙ্গে সে কথা বলছে, যেন পুতুল তার দীর্ঘদিনের চেনা মানুষ। অথচ এর আগে একদিন মাত্র কথা হয়েছে, তাও কি নাম, দেশ কোথায়, এরকম কথা। পুতুল, জি, ওরা কোথায় পালিয়েছে তোমার কোনো ধারণা আছে? জি না। আচ্ছা, ওদের খুঁজে বের করছি। তার আগে এসো, আমরা দুজন এক কাপ করে চা খাই। নাকি তুমি চা খাও না? খাই। তাহলে বরং চা বানাও। চা খাবার পর ঠিক করব টগর এবং নিশাকে কি শাস্তি দেয়া যায়। কত সহজ, কত আন্তরিকভাবেই না লোকটা কথা বলছে। শুনতে ভালো লাগছে। মনে হচ্ছে তারা সবাই একই ছাদের নিচে দীর্ঘদিন ধরে আছে, যে ছাদের উপর ঝরে পড়েছে কত বৃষ্টি, কত জ্যোৎস্না। চা বানানোর কেরোসিন কুকার ঘরের এক কোণেই আছে। কেরোসিন কুকার ধরাতে অসুবিধা হলো না। চা বানাতে বানাতে ছোট ছোট সব কথা হতে লাগলো। প্রতিটি প্রশ্নের জবাব আনিস খুব মমতার সঙ্গে দিল। যেমন পুতুল বলল, ভাইজান আপনি কি করেন? আনিস হাসতে হাসতে বলল, আমি কিছুই করি না, আবার অনেক কিছুই করি। সেইটা কেমন? আমি লিখি। একজন লেখককে দেখলে কখনো মনে হবে না সে বিশেষ কিছু করছে। হাতে হেলা ফেলা করে ধরা একটা কাগজ, একটা কলম বা পেন্সিল। একজন শ্রমিককে বিশাল এক খণ্ড পাথর উপড়ে তুলতে কত না পরিশ্রম করতে হয়। টপ টপ করে তার মাথা বেয়ে ঘাম পড়ে। অথচ একজন লেখককে দেখবে কত অনায়াসে লিখছে। অপূর্ব সব লেখা। এসব লেখা কি তুমি কখনো পড়েছ? পুতুলের কথা শুনতেই ভালো লাগছে, জবাব দিতে ইচ্ছে করছে না। ওদিকের মানুষটি বোধহয় তা বুঝতে পারছে। সে বলছে, দেখো পুতুল, লেখালেখি কি অদ্ভুত জিনিস। মাত্র 4 লাইনের একটা কবিতা, মাত্র 2 লাইনের 2টি বাক্যে ধরা দিতে পারে মহান কোনো বোধ, জীবনের গভীর ক্রন্দন। পুতুল চুপি চুপি বলল, একটা বলবেন? হ্যাঁ বলবো। আমি টগর ও নিশাকে প্রায় বলি, তুমি যদি আসো তুমিও শুনবে। আজ না, আজ থাক। আজ আমার মনটা খারাপ। বাচ্চা দুটি বড্ড কষ্ট দিচ্ছে। কি চাচ্ছে কিছু বুঝতেও পারছি না। পুতুল, জি, তুমি কি আমাকে আরেক কাপ চা বানিয়ে খাওয়াবে? কত সামান্য কথা, অথচ পুতুলের এত ভালো লাগলো, তার ইচ্ছা করছে আনন্দে একটু কাঁদে। তার কেন এত আনন্দ হলো? হে আনন্দের উৎস কোথায়? এই তো চোখ ভিজে উঠছে। কেন চোখ ভিজে উঠল? টগর ও নিশা বিলুর পেছনে পেছনে রাত 10টায় শোবার ঘরে ঢুকল এবং কোনো দিকে না তাকিয়ে বিছানায় উঠে পড়ল। মুহূর্তের মধ্যে তাদের চোখ বন্ধ, বড় বড় নিঃশ্বাস ফেলছে, যেন ঘুমিয়ে কাদা। বিলু বলল, আনিস সাহেব, দয়া করে এবারের মতো বাচ্চাদের ক্ষমা করে দিন। ওরা যা করেছে তার জন্যে খুব লজ্জিত, দুঃখিত এবং অনুতপ্ত। ভয়ে এ ঘরে আসতে চাচ্ছিল না, আমি অভয় দিয়ে নিয়ে এসেছি। আনিস বলল, থ্যাঙ্কস। ওরা আমাকে কথা দিয়েছে আর কোনোদিন এরকম করবে না। এই কথা কথা পর্যন্তই। ওরা আবারও এরকম করবে এবং আপনার মতো অন্য কাউকে ধরে নিয়ে আসবে যাতে ক্ষমা করা যায়। কাজেই এবার ক্ষমার প্রশ্নই উঠে না। বিলু অবাক হয়ে বলল, আমি সাথে করে নিয়ে এসেছি, তারপরেও আপনি ক্ষমা করবেন না? তারপরেও এরকম কঠিন করে কথা বলছেন? হ্যাঁ বলছি, কারণ আপনার আগে আপনার বাবা এদের একবার নিয়ে এসেছেন, আপনার মা নিয়ে এসেছেন, মিলিয়ে এনেছে। একবার কাদের এদের প্রোটেকশন দিয়ে নিয়ে এসেছে। বিলু কঠিন স্বরে বলল, অর্থাৎ আপনি ওদের শাস্তি দেবেন? হ্যাঁ। কি শাস্তি জানতে পারি? ওরা জানে কি শাস্তি। ওদেরকে আমি বলে রেখেছি,
যে আবার যদি তারা কাটাকুটি খেলে তাহলে ওদের ফেলে রেখে আমি চলে যাব। আপনি ওদের ফেলে রেখে চলে যাবেন? হ্যাঁ। বেশ, চলে যান। আপনার সংসার আপনি চালাবেন, যেভাবে চললে ভালো হয় সেভাবে চালাবেন। আনিস রাত 11:10 ব্যাগ হাতে বাড়ি থেকে বের হয়ে গেল। বিলু সারাক্ষণই ভাবছিল এটা এক ধরনের ঠাট্টা, হয়তো গেট পর্যন্ত গিয়ে ফিরে আসবে। দেখা গেল ব্যাপার মোটেই ঠাট্টা না, আনিস সত্যি সত্যিই চলে গেছে। এমদাদ বলল, ভাই সাহেব এখন তাহলে উঠি, 11টার উপরে বাজে। সোবহান সাহেব অবাক হয়ে বললেন, আমার লেখাটা পছন্দ হচ্ছে না? এমদাদ চোখ বড় বড় করে বলল, পছন্দ হচ্ছে না এইসব কি বলেন ভাই সাহেব? জীবনের সার কথা তো সবটাই আপনি আপনার লেখার মধ্যে বলছেন। ক্ষুধা বিষয়টা যে কি আপনার লেখা পড়ার আগে জানতাম না। উপাস দিছি ঠিকই, কিন্তু ক্ষুধা কি সেইটা বুঝি নাই, এখন বুঝলাম। সোবহান সাহেব বললেন, তাহলে কি বাকিটা পড়ব? অবশ্যই পড়বেন। 150 পৃষ্ঠার মতো লেখা হয়েছে, আমি ভাবছি আরও 102 পৃষ্ঠা লিখে ফেলব। মোটামুটি 350 পৃষ্ঠার একটা কাজ। ভাই সাহেব টেনে টুনে এইটারে 500 করেন, একটা কাজ যখন হইতেছে ভালো করেই হোক। পড়তে শুরু করি তাহলে। আলহামদুলিল্লাহ। এমদাদ দীর্ঘ নিঃশ্বাস গোপন করে চেয়ারে পা তুলে বসল। গত 2 ঘন্টা যাবৎ এই জিনিস শুনতে হচ্ছে, এখন মাথা ঘুরছে ভন ভন করে, অথচ বলতে হচ্ছে অসাধারণ। এর নাম কপাল। এমদাদ সাহেব। জি? আপনি যদি কোনো পয়েন্টে আমার সঙ্গে ডিফার করেন তাহলে দয়া করে বলে ফেলবেন, সংকোচ করবেন না। আমি নোট রাখব, কারণ বইটা অনেকবার রিরাইট করতে হবে। শুরু করি তাহলে। জি আচ্ছা। সোবহান সাহেব শুরু করলেন, আমি ক্ষুধা সম্পর্কে প্রচুর উক্তি সংগ্রহ করিয়াছি। আগে জানিতে চাহিয়াছি অন্যে ক্ষুধা প্রসঙ্গে কি ভাবিয়াছেন। তাহাদের ভাবনা আপাতত অত্যন্ত মন কাড়া হইলেও আমার কাছে কেন জানি ভ্রান্ত বলিয়া প্রতীয়মান হইতেছে। ক্ষুধা নিয়ে বড় বড় মানুষ রঙ্গরসিকতা করিয়াছেন, কিন্তু মূল ধরিতে পারেন নাই। যেমন ফ্র্যাঙ্কলিন বলিয়াছেন, না খেয়ে মানুষকে মরতে দেখেছি খুবই কম, অতিরিক্ত খেয়ে মরতে দেখেছি অনেককে। ইহাকে আমি রসিকতা ছাড়া আর কি বলিব। উইল রজার বলিয়াছেন, ক্ষুধার তোড়া তীক্ষ্ণ তলোয়ারের চেয়েও ধারালো। ইহাও কি একটি সুন্দর মিথ্যা নয়? ক্ষুধার তোড়া তীক্ষ্ণ তলোয়ারের মতো ধারালো হইলে দেশে বিপ্লব হইয়া যাইত, তাহা হয় নাই। এমদাদ সাহেব, আপনি কি ঘুমিয়ে পড়লেন নাকি? জি না ভাই সাহেব, এই চোখ বন্ধ করে আছি, গুরুত্বপূর্ণ বিষয়, চোখটা বন্ধ থাকলে শুনতে ভালো লাগে। ঠিক বলেছেন। আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে, ক্ষুধা সম্পর্কে পাশ্চাত্যের মানুষদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা সঠিক ছিল না। ক্ষুধার ভয়াবহ রূপ তারা ধরতে পারেননি। তবে সবাই যে পারেননি তা না। যারা নিজেরা ক্ষুধার্ত থেকেছেন, অভুক্ত থেকেছেন, তারা পেরেছেন। যেমন ইংল্যান্ডের চার্লস ডিকেন্স এবং রাশিয়ার ম্যাক্সিম গোর্কি। হাঙ্গার বা ক্ষুধা নামক একটি বিখ্যাত গ্রন্থ আছে নুট হামসুনের লেখা। সেই বইটিতেও ক্ষুধার ভয়াবহ বর্ণনা আছে, যদিও সেই বর্ণনা আমার কাছে যথাযথ মনে হয়নি। এমদাদ সাহেব, ঘুমিয়ে পড়লেন নাকি? হ্যাঁ, যে না, মনে হচ্ছিল নাক ডাকের মতো শব্দ হচ্ছে। জনাব, এটা হইল আমার অভ্যাস। খুব চিন্তাযুক্ত হইয়া কিছু যখন শুনি তখন এইরকম শব্দ হয়। আজ না হয় থাক,
অন্য আরেকদিন পড়ব। এমদাদ উঠতে উঠতে বলল, এইসব আসলে আমাদের শোনায় কোনো লাভ নাই। আমরা আসি বা কয়দিন, এইসব শোনা দরকার অল্প বয়স্ক পোলাপানদের। যেমন ধরেন এই বাড়ির ফরিদ, তারপর ধরেন ডাক্তার। সুবহান সাহেব উৎসাহিত হয়ে বললেন, কথাটা ভুল বলেননি, ডাক্তার অনেকদিন ধরে আসছে ওরা। আচ্ছা দেখি, কাল খবর পাঠাবো। এমদাদ হাঁপ ছেড়ে উঠে দাঁড়ালো। ঘন্টার পর ঘন্টা ক্ষুধা বিষয়ে পড়ার চেয়ে ক্ষুধায় ছটফট করতে করতে মরে যাওয়া ভালো। ভাই সাহেব তাহলে যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাল দুপুর থেকে বসে যাব, বাকিটা একটানে পড়ব, কেমন? এমদাদ শুকনো গলায় বললেন, জি আচ্ছা। রাতে মশারি ফেলতে এসে মিলি বলল, বাবা, আনিস সাহেব যে পালিয়ে গেছেন সে খবরটা কি শুনেছ? সুবহান সাহেব অবাক হয়ে বললেন, পালিয়ে গেছে মানে? বাচ্চা দুটিকে রেখে বাড়ি ছেড়ে উধাও। কারণটা কি? বাচ্চারা তার কথা শুনে না, তিনি বাচ্চা দুটিকে শিক্ষা দিতে চান। ওরা কান্নাকাটি করছে না? না, ওরা সুখেই আছে, বিলু আপার সঙ্গে শুয়েছে। বিলু আপা ক্রমাগত কবিতা আবৃত্তি করছে আর ওরা শুনছে। এত রাত হয়েছে অথচ ঘুমাবার কোনো লক্ষণ নেই। বাচ্চা দুটি তাহলে ব্যাপারটা সহজভাবে নিয়েছে। হ্যাঁ, এবং মনে হচ্ছে এই নাটকীয় ঘটনায় তারা বেশ আনন্দিত। সুবহান সাহেব অতিরিক্ত গম্ভীর হয়ে পড়লেন। মিলি খুব হালকা গলায় বলল, বাবা, বিলু আপা বাচ্চা দুটিকে যে কিরকম পছন্দ করে তাকে তুমি জানো? না, জানি না। অতিরিক্ত রকমের পছন্দ, এর ফল ভালো নাও হতে পারে বাবা। ফল ভালো হবে না কেন? সব কিছু আমি তোমাকে গুছিয়ে বলতে পারবো না, আমার লজ্জা লাগবে। শুধু এইটুকু বলি, ছোট মেয়েটি বিলু আপাকে আড়ালে ডাকে আম্মি। তাতে অসুবিধা কি? আমরা তো অনেককেই মা ডাকি। তা ডাকি, তবে আড়ালে ডাকি না। এই মেয়েটা ডাকছে আড়ালে। ও, এই নাও বাবা তোমার রিল্যাক্সেন, খেয়ে ঘুমাও। বিলুকে একটু ডেকে আনতো, কথা বলি। আচ্ছা থাক বাবা, আজ বিলু আপা ওদের কবিতা শোনাচ্ছে। মিলি। জি বাবা। ওই ডাক্তার অনেকদিন আসছে না, ব্যাপারটা কি? মিলি ঈষৎ লাল হয়ে বলল, আমি জানি না কেন আসছে না। ওকে খবর পাঠাস তো। মিলি আরও লাল হয়ে বলল, খবর পাঠাতে হবে না, ও এমনিতেই আসবে। সোবহান সাহেব হঠাৎ অত্যন্ত অপ্রাসঙ্গিকভাবে বললেন, ডাক্তার ছেলেটা ভালো। মিলি থমথমে গলায় বলল, বারবার তার প্রসঙ্গ আসছে কেন বাবা? ওকে ক্ষুধা বিষয়ক রচনাটা পড়ে শোনাতে চাই, খবর দিবি তো? আচ্ছা দেব। গোপনে গোপনে আম্মি ডাকছে, এটাও চিন্তার বিষয়। তোমাকে এত চিন্তা করতে হবে না। তোর মা এখন আমার সঙ্গে ঘুমোচ্ছে না, আলাদা ঘুমোচ্ছে। এই বিষয়টা কি বলতো? জানি না বাবা, এটা তোমাদের ব্যাপার, তোমরা ফয়সালা করবে। আমি এখন যাচ্ছি। আর কিছু লাগবে তোমার? না। খাওয়ার পানি দিয়েছিস? হ্যাঁ। যাবার আগে ক্ষুধা সম্পর্কে লাস্ট যে পাতাটা লিখলাম সেটা কি পড়ব? শুনবি? রক্ষা করো বাবা, ক্ষুধা সম্পর্কে জানার আমার কোনো আগ্রহ নেই। তুমি জেনেছ এই তো যথেষ্ট। একটা ফ্যামিলি থেকে একজন জানাই কি অনেক জানা না? ফ্যামিলির সব মেম্বারদের জানতে হবে?
হ্যাঁ, হবে। আমি এই জিনিসটা তোর মাকে বুঝাতে পারি না। বাবা, তুমি ঘুমাও তো। টগর এবং নিশা জেগে আছে। জেগে আছে বিলু। সে পড়ছে দেবতার গ্রাস। খুব সহজ কোনো কবিতা না, কিন্তু টগর এবং নিশা মুগ্ধ হয়ে শুনছে। টগরের চোখে জল। একটু পর পর তার ঠোঁট কেঁপে উঠছে। বিলু অবাক হয়েছে। একটা বাচ্চা ছেলের মধ্যে এত আবেগ! আশ্চর্য তো। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলেনু সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুরমশাই, বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারই সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকিনি কোথাও। পড়া এইটুকু আসতেই টগর বিলুকে হতভম্ব করে তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগল। নিশাও ঘন ঘন চোখ মুছছে। বিস্মিত বিলু বলল, এরকম কাঁদার তো কিছু হয়নি, কাঁদছ কেন টগর? টগর কিছু বলল না। নিশা বলল, টগর এমন করে কাঁদছে কারণ আমাদের আম্মু এই কবিতা আমাদের শোনাতো। আম্মু বই পড়ে বলতো না, পুরোটা মুখস্থ বলতো। বিলু বলল, এটা ছাড়া আর কোন কবিতা তিনি বলতেন? সামান্য ক্ষতি কবিতাটাও বলতেন। ওইটাও অবশ্যই খুব সুন্দর। টগর লজ্জা লজ্জা গলায় বলল, এই কবিতাটা আম্মু বলতো নেচে নেচে। বিলু অবাক হয়ে বলল, নেচে নেচে মানে? হাত পা দুলিয়ে নাচতো, নেচে নেচে বলতো। বাহ, চমৎকার তো। তোমাদের তো দেখছি অদ্ভুত একটা মা ছিল। হ্যাঁ, ছিল। সেই রাতে বাকি কবিতাটা আর পড়া হলো না। রাস্তায় রাস্তায় হাঁটছে আনিস। খারাপ লাগছে না, ভালোই লাগছে। বিয়ের আগে এইভাবে হেঁটে হেঁটে কত রাত সে পার করে দিয়েছে। রাতের ঢাকায় কত কি দেখার আছে। রূপহীনা কিছু তরুণী কেমন মাছের মতো চোখে তাকায় চলমান পুরুষদের দিকে। যদি কেউ তাকে পছন্দ করে, যদি কেউ এগিয়ে আসে, অর্থ দিয়ে অল্প কিছু আনন্দ যদি কিনে নিতে চায়। সৃষ্টির কোনো এক লগ্নে বিধাতা শরীর দিয়ে মানব এবং মানবী পাঠিয়েছিলেন। সেই শরীরে বপন করেছেন ব্যাখ্যাতীত ভালোবাসা। সেই ভালোবাসার একটি কদর্য অংশ টাকা দিয়ে কেনা যায়। আনিস দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কেমন অকাতরে মানুষজন ঘুমোচ্ছে। কেউ কেউ জেগে উঠে বিড়ি ধরিয়ে পাশের মানুষের সঙ্গে গল্প করছে। এদের দেখে মনে হচ্ছে এরা কত না সুখী। আনন্দিত হবার অসাধারণ ক্ষমতা এই মানুষের। আকাশে এক ফালি চাঁদ দেখলে এরা খুশি হয়। একটি অবোধ শিশুকে হেসে ফেলতে দেখলে এরা খুশি হয়। আম গাছে যখন নতুন পাতা ছাড়ে তখন তাই দেখেও আনন্দে অভিভূত হয়। মানুষ প্রকৃতির এত চমৎকার একটি সৃষ্টি, তবু প্রকৃতি নানান শিকলে তাকে বাঁধলেন। ক্ষুধার শিকল, তৃষ্ণার শিকল। প্রকৃতি নিশ্চয়ই তার প্রয়োজনীয়তা বোধ করেছিলেন। বুঝতে পেরেছিলেন মানুষ নামক এই প্রাণীটাকে নানান দিক দিয়ে বেঁধে না রাখলে সে শেষ পর্যন্ত একটা ভয়াবহ কাণ্ড করে বসবে। স্বর্গ মর্ত পাতাল জয় করবে। গ্রহ থেকে গ্রহান্তরকে সে নিয়ে আসবে তার পায়ের নিচে, এবং একসময় প্রকৃতিকেই প্রশ্ন করে বসবে, কে তুমি? কি তোমার পরিচয়? কি চাও তুমি মানুষের কাছে? কেন তুমি আমাদেরকে এই পৃথিবীতে এনেছ? কোথায় তুমি আমাদের নিয়ে যেতে চাও? আনিস সিগারেট ধরিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে রওনা হলো। আজকের রাতটা সে লঞ্চ টার্মিনালেই কাটাবে। স্যার? আনিস চমকে তাকালো। মেয়ে লাগবো স্যার, কলেজ গার্ল। বিশ্বাস না করলে সার্টিফিকেট দেখবেন। কি নাম মেয়ের? মেয়ে তো একটা না স্যার,
অনেক আছে। নাম দিয়া কি হইব? কিরকম চান বলেন? হোটেলে ব্যবস্থা করা আছে, কোনো সমস্যা না। আনিস হাসি মুখে বলল, এমন কোনো মেয়ে যদি আপনার সন্ধানে থাকে যার নাম রাত্রি, তাহলে যেতে পারি। আমার স্ত্রীর ভালো নাম রেশমা, ডাকনাম রাত্রি। এই নামের কাউকে পাওয়া গেলে খানিকক্ষণ গল্প করতাম। লোকটি বিরক্ত চোখে তাকিয়ে থেকে চলে গেল। রাতের ঢাকায় হেঁটে বেড়ানোর এই হচ্ছে এক সমস্যা, কিছুক্ষণ পর পর দালালদের হাতে পড়তে হয়। আনিসের মাথায় চট করে কবিতার একটা লাইন চলে এলো, কিছু ভালোবাসা কিনিব অল্প দামে। কষ্টের ব্যাপার হচ্ছে প্রথম লাইনটি শুধু এসেছে, দ্বিতীয় লাইনটি আর আসবে না। প্রকৃতি মানুষের সঙ্গে রসিকতা করতে বড্ড পছন্দ করে। একটা অসাধারণ লাইন পাঠায়, দ্বিতীয় লাইনটা আর পাঠায় না। দিনের পর দিন, রাতের পর রাত দ্বিতীয় লাইনটার জন্যে অপেক্ষা করতে হয়, যা আর আসে না। আচ্ছা, রাত্রির মতো দ্বিতীয় কোনো তরুণী কি তার জীবনে আসবে, যে গভীর রাতে হঠাৎ অকারণ পুলকে মাথার লম্বা চুল খোঁপা করে অদ্ভুত ভঙ্গিতে সাজবে, বাতি নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মদির গলায় বলবে, এখন আমি নাচব, তুমি বসে বসে দেখবে। সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে, কৌতুক রসে পাগল পরাণী শাখা ধরি সবে করে টানাটানি। সহসা সবারে ডাক দিয়া রানী কহে সহাস্য আননে, হলো তোরা আয়, ওই দেখা যায় কুটির কাহার অদূরে। না, রাত্রির মতো মেয়েরা বারবার আসে না, এদের হঠাৎ হঠাৎ পাওয়া যায়। অসীম সৌভাগ্যবান কোনো পুরুষ হঠাৎ এদের পেয়ে যান, সে যেমন পেয়েছিল। রাত্রির মৃত্যুর সময় সে তার হাতে হাত রেখে বসেছিল। একসময় আনিস বলল, কষ্ট হচ্ছে? রাত্রি বলল, হ্যাঁ। আনিস সহজভাবে বলল, কষ্টের কিছু নেই রাত্রি, আবার দেখা হবে। রাত্রি চোখের পানি মুছে বলল, এই কথাটা ভুল, আর দেখা হবে না। যা দেখার এই বেলা দেখে নাও। পরকাল আছে কি না এটা নিয়ে আনিস মাথা ঘামায় না, তবে আর কোনোদিন দেখা হবে না এই কথা আনিস গ্রহণ করেনি। দেখা হয়েছে, রাত্রির সঙ্গে অনেকবার দেখা হয়েছে। অন্য একটি মেয়ে হঠাৎ হয়তো অবিকল রাত্রির মতো করে হাসল, আবার দেখা হলো রাত্রির সঙ্গে। বিটের দুজন পুলিশ আনিসকে থামালো। আপনি কে? আমার নাম আনিস। যান কোথায়? আনিস চুপ করে রইল। বিটের পুলিশ বিরক্ত হয়ে তাকাচ্ছে। রাতের শহরে বিটের পুলিশরাও বড় বিরক্ত করে। কথা বলেন না কেন? যান কোথায়? কোথাও যাই না, হাঁটি। দেখি আপনার ঝুলির মধ্যে কি আছে? ঝুলির মধ্যে তেমন কিছু পাওয়া গেল না। স্কট মমাডের লেখা একটি উপন্যাস, হাউস মেড অফ ডন। আনিসের জন্মদিনে রাত্রি উপহার দিয়েছিল। গোটা গোটা হরফে লেখা, আনিস তুমি এত ভালো কেন? আনিস বিটের পুলিশের দিকে তাকিয়ে বলল, এই বইটি আমার স্ত্রী আমার জন্মদিনে আমাকে উপহার দিয়েছেন। এখানে আমার প্রসঙ্গে কী লেখা আছে আপনি পড়ে দেখতে পারেন। আমার স্ত্রীর ধারণা আমি এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। মেয়েরা অবশ্যই সবসময় একটু বাড়িয়ে কথা বলে, তবু। পুলিশ আনিসকে ঘাঁটালো না, এগিয়ে গেল। এরকম নিশি পাগলের সঙ্গে তাদের সবসময় দেখা হয়, এদের নিয়ে মাথা ঘামালে তাদের চলে না।